সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ ফারুক হোসেন পাটোয়ারি, আকানিয়া নাসিরপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। তো বন্ধুরা, আমরা তোমাদের এই করোনাকালীন সময়ে স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে সরকার কর্তৃক যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের আলোকে আমরা এই অনলাইন ক্লাস শুরু করেছি। দুঃখের বিষয়, আমি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে আমরা যে ভিডিওগুলো তৈরি করে দেই তোমরা সেগুলা দেখো কিনা বা সেগুলো ফলো করো কিনা, তোমরা বুঝো কিনা, তোমাদের কোনো এই ধরনের কমেন্টস আমি দেখতে পাই না। তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের এই ভিডিওগুলার শেষে দেখে তোমরা কমেন্টস করবা এবং কমেন্টস করে আমাদের কথাগুলা বুঝো কিনা বা কোথাও না বুঝলে সে কমেন্টসে গিয়ে তোমরা লিখতে পারো। কারণ তোমরা যদি কমেন্টস করো তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে তোমরা আমাদের সাথে অ্যাড আছো এবং আমরা উৎসাহিত হব পরবর্তী ভিডিওগুলো তৈরি করে দেওয়ার জন্য। তো আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করতেছি, তোমরা আমার ভিডিওগুলো দেখো কিনা সেটা কমেন্টসের মাধ্যমে জানাবা, বুঝো কিনা। আর রসায়ন, পদার্থ এবং জীববিজ্ঞানের কোনো টপিকসে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্টসে গিয়ে লিখবা। ইনশাল্লাহ আমি ওই অধ্যায়ের ওই টপিকসের উপরে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি গত একটা ভিডিও তৈরি করে দিয়েছি পর্যায় সারণীর উপরে। আজকে পর্যায় সারণী নিয়ে আমি কিছু কথা বলবো। পর্যায় সারণীর এই ওই আগের ভিডিওতে পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপ নিয়ে কথা বলেছি, সেই মৌলসমূহের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর নিয়ে কথা বলেছি। আজকে আমি পর্যায় সারণীর পর্যায় সূত্রগুলো নিয়ে তোমাদের কিছু কথা বলবো। তো তোমাদের বইতে যে এই পর্যায় সূত্রগুলো দেওয়া আছে আমি সেগুলা আজকে আলোচনা করব। আসো আমরা সেই পর্যায় সূত্রগুলো একটু দেখে নিই। জার্মান বিজ্ঞানী ডোবিদিনার 1829 সালে তিনি একটি পর্যায় সূত্র দিয়েছেন। সেই সূত্রটি হলো এরকম যে তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর দ্বিতীয় মৌলের সমান অথবা কাছাকাছি। আবার বলছি, তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি। আমি সূত্রটি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে লিখে ফেলতে পারো। হ্যাঁ, আমি কি লিখছি? তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি। যেহেতু সূত্রটি হলো
ডুবেরিনার ত্রয়ী সূত্র। ত্রয়ী কথাটার মানে হলো যে তিন। ডুবেরিনার তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় নিয়ে দেখলেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হয়, অথবা সমান না হলে ঠিক কাছাকাছি হয়। তো আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন ধরো লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক ভর তোমরা সবাই জানো 7। সোডিয়াম, তার পারমাণবিক ভর তোমরা সবাই জানো, সোডিয়ামের পারমাণবিক ভর হলো গিয়ে 23। পটাশিয়াম, পটাশিয়াম তার পারমাণবিক ভর হলো গিয়ে 39। এখন দেখো ডুবেরিনার কি বলছে, কিভাবে তার পর্যায় সূত্রটি বলছে। তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে, আমি তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালাম। লিথিয়ামের 7, সোডিয়ামের 23, পটাশিয়ামের 39। তিনি বলছেন যে প্রথমটি এবং তৃতীয়টির পারমাণবিক ভরের গড় নিলে যেই ফলাফলটা আসবে সেটা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের হয় সমান হবে, অথবা সমান না হলে ঠিক কাছাকাছি হবে। তাহলে আমরা প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় নিয়ে নিই, দেখি কি হয়। 7 যোগ 39 ভাগ কত 2 সমান 46 ভাগ 2 সমান 23। ফলাফলটা কি আসলো? 23 আসলো। দেখো সোডিয়ামের পারমাণবিক ভর কিন্তু 23। তাহলে ডুবেরিনার কি বলছিল, তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি। দেখো আমরা লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক ভরের গড় নিলাম, গড় নিয়ে যে রেজাল্টটা পাইছি সেটা হলো কি 23, ঠিক দ্বিতীয় মৌলের সমান হয়ে গেল। এটা হলো ডুবেরিনার ত্রয়ী সূত্র। তো আসো আমরা আরেকটি পর্যায় সূত্র নিয়ে কথা বলি। ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড 1866 সালে তিনি একটি পর্যায় সূত্র দিয়েছেন। সূত্রটি হলো এরকম, সনটা হলো গিয়ে 1866। নিউল্যান্ড, জন নিউল্যান্ড। তো জন নিউল্যান্ডের নাম অনুসারে সূত্রটির নাম হলো নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র। তো আমরা লিখে ফেলি নিউল্যান্ডের অষ্টক সূত্রটা। নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ড কি বলছিলেন পর্যায় সূত্র সম্পর্কে? নিউল্যান্ডের পর্যায় সূত্রটি হলো এরকম যে মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজালে প্রতি অষ্টম মৌলের সাথে ধর্মের একটি মিল পাওয়া যায়। আবার বলছি আমি, মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজালে প্রতি অষ্টম মৌলের সাথে ধর্মের একটি মিল পাওয়া যায়। এটা হলো নিউল্যান্ডের অষ্টক সূত্র। তো আমি কি লিখছি, মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজালে প্রতি অষ্টম মৌলের সাথে ধর্মের একটি মিল পাওয়া যায়। ক্রমান্বয়ে মানে হলো গিয়ে ছোট থেকে বড়, এরকম ভাবে ছোট থেকে বড় পারমাণবিক ভরগুলোকে আমরা ছোট থেকে বড় এইভাবে যদি মৌলসমূহের পারমাণবিক ভর অনুসারে সাজাই তাহলে প্রতি অষ্টম মৌলের সাথে ধর্মের একটি মিল পাওয়া যায়। এই কথাটা বলছিলেন বিজ্ঞানী জন নিউল্যান্ড। এখন ধরো লিথিয়াম, সেটার পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 3,
তাহলে এরকম অষ্টম মৌল যদি চিন্তা করি, লিথিয়াম থেকে ক্রমান্বয়ে যদি সাজাই তাহলে সেটা কার সাথে মিল খাবে? সেটা হলো সোডিয়ামের সাথে। সোডিয়াম হলো 11। তাহলে এটা হলো নিউল্যান্ডের অষ্টক সূত্র। আবার বলছি, নিউল্যান্ডের অষ্টক সূত্রটি হলো মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজালে প্রতি অষ্টম মৌলের সাথে ধর্মের একটি মিল পাওয়া যায়। আসো আমরা আরেকটি পর্যায় সূত্র সম্পর্কে জেনে নেই, সেটা হলো গিয়ে বিজ্ঞানী মেন্ডেলিভ। বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 সালে তার এই পর্যায় সূত্রটি দিয়েছেন। তিনি বলছেন যে মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজালে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমি আবার বলছি, মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজালে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমি এটা লিখে দিচ্ছি বোর্ডে। মেন্ডেলিভের পর্যায় সূত্র। দেখো, মেন্ডেলিভের পর্যায় সূত্রটি হলো এরকম: মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজালে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে ছোট থেকে ক্রমান্বয়ে বড় পর্যায়ক্রমে, ক্রমান্বয়ে মানে হলো গিয়ে ছোট থেকে বড়, তাহলে মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজালে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ এদের যে ফিজিক্যাল এবং কেমিক্যাল যে প্রপার্টিজ, অর্থাৎ ভৌত ও রাসায়নিক ধর্ম, সেটা কিন্তু তাদের পারমাণবিক ভর অনুসারে যদি আমরা সাজাই তাহলে কিন্তু পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা হলো মেন্ডেলিভের পর্যায় সূত্র। এবার আসো বিজ্ঞানী মোসেল। এই পর্যন্ত আমরা যতগুলো তিনটি পর্যায় সূত্র বলছি, আমি সেই তিনটি পর্যায় সূত্র কিন্তু তাদের মৌলসমূহের পারমাণবিক ভর অনুসারে সাজানোর কথাই বলছি। কিন্তু এই বিজ্ঞানী মোসেল যখন পারমাণবিক সংখ্যা নিয়ে কথা বললেন এবং তিনি পারমাণবিক সংখ্যা নিয়ে মৌলসমূহকে সাজানোর কথা বললেন, তখন মেন্ডেলিভ তার এই পর্যায় সূত্রটি সংশোধন করে দেয় এবং এই 1913 সালে বিজ্ঞানী মোসেল পারমাণবিক সংখ্যা যখন আবিষ্কার করেন তখন কিন্তু এই মেন্ডেলিভের পর্যায় সূত্রটিও সংশোধন হয়ে যায় এবং সেই সংশোধিত সূত্রটিকে আমরা বলি যে মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্র, বা সেটাকে আমরা আধুনিক পর্যায় সূত্র বলতে পারি। তাহলে আসো আমরা আধুনিক পর্যায় সূত্র বা মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্রটি নিয়ে কথা বলি। দেখো, মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্র বা আধুনিক পর্যায় সূত্র, এটাতে তেমন কোনো এই মেন্ডেলিভের পূর্বের যে পর্যায় সূত্রটি আর মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্রটির ভিতরে শুধু আমি আগে বলছি পারমাণবিক ভরের জায়গায় তুমি পারমাণবিক সংখ্যাটা লিখে ফেলবা, তাহলে টোটাল সূত্রটা হয়ে গেল। আমি বলছি মৌলসমূহকে তাদের পারমাণবিক, আগে বলছিলাম যে মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে, তুমি ঠিক এখন বলবা ছোট্ট একটা কথা পরিবর্তন করে ভরের জায়গায় শুধু পারমাণবিক সংখ্যা বলে দিবা, যে মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে
মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে ক্রমান্বয়ে সাজালে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই কথাটা লিখে দিলেই হবে। মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে ক্রমান্বয়ে সাজালে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। দেখো আগেরটার সাথে এটা তেমন কোনো ডিফারেন্স নাই, শুধু একটা জায়গায় তোমার আমি পরিবর্তন করছি, সেটা হলো পারমাণবিক ভরের জায়গায় আমি পারমাণবিক সংখ্যা, এই কথাটাই শুধু পরিবর্তন করে দিছি। তাহলে মেন্ডেলিফের পূর্বের যে পর্যায় সূত্রটি ছিল সেটা ছিল পারমাণবিক ভর অনুসারে সাজালে, আর সংশোধিত পর্যায় সূত্র যেটা সেটাতে আমি শুধু একটাই পরিবর্তন করছি, পারমাণবিক সংখ্যা। তাহলে একটা শিখলে কিন্তু তোমার দুইটা হয়ে যায়। তাহলে এই চারটা পর্যায় সূত্র তোমাদের বইতে আছে এবং এই চারটা থেকে পরীক্ষায় প্রায় সময় একটা না একটা সূত্র চলে আসে। হয় বলে যে রবীন্দ্রনাথ ত্রয়ী সূত্রটি লিখো, না হলে বলে যে নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লিখো, অথবা বলে যে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো, অথবা পরীক্ষা আসে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্রটি বা আধুনিক পর্যায় সূত্রটি বলতে কি বুঝো সেটা লিখো। এইরকম ভাবে চারটা শিখলে তুমি পরীক্ষায় একটা না একটা পাইবা। অতএব আমার রিকোয়েস্ট থাকবে তোমরা খুব সুন্দরভাবে এই চারটা পর্যায় সূত্র মুখস্থ করে ফেলবে বুঝে শুনে। এখন আমি আবার রিপ্লাই করছি, ডুবরিনার ত্রয়ী সূত্রটি কি? ডুবরিনার ত্রয়ী মানে হলো যে তিন, তাহলে এটা মাথায় রাখবা যে তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে, হ্যাঁ, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের সমান অথবা কাছাকাছি। তারপরে নিউল্যান্ডের অষ্টক সূত্রটি কি? মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজালে প্রতি অষ্টম মৌলের সাথে ধর্মের একটি মিল পাওয়া যায়। মেন্ডেলিফের পর্যায় সূত্রটি কি? মেন্ডেলিফের পর্যায় সূত্রটি হলো মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজালে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্র বা আধুনিক পর্যায় সূত্রটি হলো এরকম: মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে ক্রমান্বয়ে সাজালে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো আমরা চারটা পর্যায় সূত্র শিখে ফেললাম। এবার আসো আমরা পর্যায় সারণীর মৌলসমূহকে নিয়ে আরো কিছু কথা বলি। দেখো বন্ধুরা, গত ভিডিওতে আমি পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপ বা শ্রেণী এই নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা পর্যায় সারণীর যে 18টি গ্রুপ আছে সেই গ্রুপের বিশেষ কিছু গ্রুপের মৌলসমূহের পরিচয় আমরা জেনে নিই। আসো পর্যায় সারণীর 1 নং গ্রুপের মৌলগুলো সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিই। আমি আগেও বলছিলাম পর্যায় সারণীর খাড়া যেই সারিগুলো আছে সেগুলোকে বলা হয় গ্রুপ বা শ্রেণী। তো 1 নং গ্রুপে যে মৌলগুলোর অবস্থান সেগুলো হলো গিয়ে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দেখো আমি বলছি 1 নং গ্রুপে যে মৌলগুলোর অবস্থান সেটা হলো যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমি একটু বড় করে লিখে দিচ্ছি: হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দেখো এই 1 নং গ্রুপের মৌলগুলা তুমি মনে রাখার একটা কৌশল আমি বলে দেই, আমি ঠিক যেভাবে মনে রাখি। হাইড্রোজেন হা লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। দেখো এই
ছন্দটাকে যদি তুমি মনে রাখো, হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। আবার বলছি, হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। হালিনা একটা মেয়ের নাম, রুবি একটা মেয়ের নাম, তো হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। এটা হাতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিডিয়াম, সাজাবে সিজিয়াম, ফ্রান্সে ফ্রান্সিয়াম। এই কথাটাকে মনে রাখলে তুমি 1 নং গ্রুপের মৌলগুলোকে খুব সহজে আজীবনের জন্য তুমি মনের ভিতরে গেঁথে রাখতে পারবে। তবে আবার বলছি, হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। এটাকে আবার অনেক সময় আমি এভাবে লিখি যে হালিনাকে রুবি, গ্রামে আমরা যেরকম ভাবে বলি, একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগলে বলি না, ওরও সেসি ফেলাইছে, সেসি ফালাইছে। দেখো, হালিনাকে রুবি সেসি ফালাইছে, অর্থাৎ হালিনা এবং রুবি ঝগড়া লেগে একজন আরেকজনকে সেসি ফালাইছে। তাহলে এটাকে এভাবে বলবো, হাতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবি মানে রুবিডিয়াম, সেসি মানে সিজিয়াম, ফালাইছে মানে ফ্রান্সিয়াম। এইভাবে মনে রাখতে পারো। তো ফজর শ্রেণীর 1 নং গ্রুপে এই মৌল সমূহকে ক্ষার ধাতুর মৌল বলা হয়। কেন এদেরকে ক্ষার ধাতুর মৌল বলা হয়? কারণ এগুলা পানির সাথে বিক্রিয়া করে এই ক্ষার উৎপন্ন করে, এই জন্য এদেরকে ক্ষার ধাতুর মৌল বলা হয়। শুধু ব্যতিক্রম হলো যে হাইড্রোজেন কিন্তু ক্ষার ধাতুর মৌল নয়, কারণ হাইড্রোজেনকে কোনো একটা কারণে 1 নং গ্রুপে জায়গা দেওয়া হয়েছে, সেটা নিয়েও তার অবস্থান নিয়ে বিতর্ক আছে। সেটা আমি অন্য একটা ক্লাসে আমি বলবো, হাইড্রোজেনের অবস্থান নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে আজকে তোমরা এই পর্যন্তই মনে রাখো। আমি নেক্সট ভিডিওতে ফজর শ্রেণীর গ্রুপের অন্য মৌল সমূহকে পরিচয় করিয়ে দেব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।